কথা বলে আধার মেয়েটার ওড়না ছেড়ে দিল। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমাকে সুন্দর বললেন? আই ডোন্ট নো মিস কালো। আবার কালো? আলো দাঁত কিরমির করলো। আধার আনমনে হেসে কিছু বলতে যাবে, তখন একজন রমণী এসে সোজা হয়ে পাশে বসলো। এটা টের পাওয়া মাত্রই আধার তড়াক করে উঠে দাঁড়ালো। হে মিস্টার, আপনি আমার পাশে বসেন। নো প্রবলেম। মেয়েটার কথা শুনে আলোর শরীর জ্বলে উঠল। কত বড় সাহস, তার সামনে তারই স্বামীকে নিজের পাশে বসার জন্য অফার করছে। আধার পেছনে তাকানোর প্রয়োজন মনে করলো না। সে গম্ভীর কণ্ঠে কিছু বলবে তার আগেই খেয়াল করলো একজোড়া হাত এসে তার গলা জড়িয়ে ধরেছে। আধার শীতল চোখে মেয়েটার মাসুম চেহারার দিকে তাকিয়ে দুহাতে কোমর জড়িয়ে ধরে আরো কাছে টানে নিল। আলো একগাল হেসে চোখের কোণা থেকে কাজল নিয়ে তারের কানের পেছনে লাগিয়ে দিতে দিতে বলল, আজকাল দেখছি আমার স্বামীর ওপর শাকচুন্নিদের নজর পড়ছে। আধার ঠোঁট কামড়ে হাসল। এদিকে তাদের আচরণ আর আলোর কথা শুনে সোফায় বসে থাকা মেয়েটা ফুঁসে উঠল। চট করে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, এ মেয়ে, তুমি আমাকে শাকচুন্নি বললে? আলো ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে এক ভুরু উঁচিয়ে বলল, আমি কি আপনার নাম বলেছি? ওয়েট ওয়েট ওয়েট, তার মানে আপনি আমার স্বামীর দিকে নজর দিয়েছেন। তাই তো আমার কথাটা আপনার গায়েই লাগলো। ওই যে প্রবাদ আছে না, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। মেয়েটার আগে গজগজ করতে করতে বলল, আমি তোমাকে দেখে নিব, বেয়াদব মেয়ে। কেন? পরে দেখবেন কেন? এখনই দেখুন, আমি তো আর বোরখা পরিনি। মেয়েটা আবার কিছু বলতে যাবে, তখনই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, অন্যকে বেয়াদব বলার আগে নিজের ক্যারেক্টার দেখুন মিস। একজন অপরিচিত পুরুষকে নিজের পাশে বসার জন্য অফার করাটা কি ভদ্রতার কাঁতারে পড়ে? আপনার সো কল্ড ব্যবহারই বলে দিচ্ছে আপনি ঠিক কতটা বেয়াদব। অপমানে মেয়েটার চেহারা রক্তিম হয়ে গেল, তবে কিছু না বলে হনহনিয়ে চলে যায়। আলো মুখ ভেঙচি কাটল। এসেছিল তার বরকে পটাতে। আপনি যে আমাকে নিয়ে এত জেলাস ফিল করেন সেটা আগে জানতাম না মিসেস খান। ঘাড়ের উপর গরম নিঃশ্বাস আশ্রে পড়তে আলোর শরীর মৃদু কেঁপে উঠল। সে দুহাত নেমে সরিয়ে যেতে চাইল, কিন্তু আধার তাকে ছাড়ল না, বরং কোমর চেপে ধরে আরো ঘনিষ্ঠ করে নিল। আলো হাঁসফাঁস করে উঠে পড়ল। কি করছেন? ছাড়ুন, সবাই দেখছে তো। আই ডোন্ট কেয়ার। কথা বলার পরপরই ঘাড়ের মাঝে নরম ঠোঁটের ছোঁয়া পেয়ে আলো মৃদুস্বরে গঙিয়ে উঠে দুহাতে খামছে ধরল পাঞ্জাবির কলার। আধার আজ আবারও নিজের হুঁশ জ্ঞানে হারিয়েছে। সে মেয়েটার গলায় নাকমুখ গুছিয়ে লম্বা শ্বাসের মাধ্যমে মিষ্টি ঘ্রাণটুকু টেনে নিচ্ছে, মাঝে মধ্যে ঠোঁটও ছুঁয়ে দিচ্ছে। অন্যদিকে আলো লজ্জায় পারছে না জ্ঞান হারিয়ে ফেলতে। তার হাত পা রীতিমতো থরথর করে কাঁপছে। মানুষটা নিশ্চয়ই মাথার তাজ ছিঁড়ে গেছে, নয়তো এখানে এমন পাগলামি করার কোনো মানেই হয় না। হঠাৎ করে আধারের কি হলো কে জানে। মুহূর্তেই মেয়েটাকে সোফার মাঝে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত পিষে বলল, আমার থেকে দূরে থাকবে। বলেই হনহনিয়ে সেখান থেকে চলে গেল। আর আলো স্তব্ধ, বাক্রুদ্ধ, হতভম্বের ন্যায় বসে থাকলো। অজান্তেই তার এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটা ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার বৃথা চেষ্টা করলো। সে তো কিছু করেনি, ও লোকটাই তো তার কাছে এসে তাকে স্পর্শ করছিল। তাহলে এখন এমন ব্যবহার করার মানে কি তার সাথে? নাকি তাকে ছুঁতে ওই লোকটার ঘৃণা করে? অন্যদিকে আধার সোজা ওয়াশরুমে চলে এসেছে। দুহাত বেসিনের পাশে ভর দিকে রেখে মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নিতে নিতে চোখ দুটো বুজে নিল। একটু পর পানির ট্যাপ ছেড়ে চোখে মুখে ঝাপটা দিয়ে আয়নার দিকে তাকায়। হঠাৎই তার মনে হলো আয়নায় ফুটে ওঠা তারই প্রতিচ্ছবি তাকে দেখে হাসছে আর তাচ্ছিল্যে সুরে বলছে। অবশেষে আদার খানও এক মেয়ের প্রেমে পড়ে গেল। এটা শুনে আদারের খুব রাগ হলো। সে একটা পাঞ্চ মেরে দিল আয়নার মাঝখানে। সঙ্গে সঙ্গে সুন্দর আয়নাটা ভেঙে গিয়ে কাঁচগুলো নিচে পড়ল। মাঝখান থেকে কয়েক ফোঁটা তাজা রক্ত চুয়ে চুয়ে পড়ছে। একই সাথে আধার চিৎকার করে উঠল, বাসি না, ওই মেয়েকে আমি ভালোবাসি না, একটুও ভালোবাসি না। ও ও শুধু আমার দায়িত্ব, শুধুই দায়িত্ব, এছাড়া আর কিছুই না, কিছুই না। শুনতে পাচ্ছিস তুই? ওই পাগল মেয়ের প্রেমে পড়িনি আমি, আর না ওকে আমি ভালোবাসি। আধার কথাগুলো বলতে বলতে হাঁটু ভেঙে ফ্লোরের মাঝে বসে পড়ল। তখনই তার প্রতিচ্ছবি তাকে প্রশ্ন করল, তাহলে পারবি ওই পাগল মেয়েটাকে ছেড়ে থাকতে? আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুজে অস্ফুট স্বরে বলল, একটুও পারবো না ওই পাগল মেয়েটাকে ছাড়া থাকতে, আর না ওর পাশে অন্য কাউকে সহ্য করব। কারণ আলো শুধু আধারের, শুধুই আধারের, এর বাহিরে আর কারণ নয়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। বিয়ে শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সবাই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মেঘলা ও রোহিতকে ফুলে সজ্জিত গাড়িতে দেওয়া হয়েছে, আর বাকি গাড়িতে সবাই।
আলো তার কাজিন ও বোনদের সাথে বসেছে। ওই ঘটনার পর থেকে আর সে মানুষটার সামনে যায়নি, আর না মানুষটা তার কাছে এসেছে। আলো সিটে মাথা এলিয়ে দিয়ে বাইরে রাতের আকাশ দেখছে। বাতাসে তার চুলগুলো এলোমেলোভাবে উঠছে। সকালে এক দফা অভিমান করেছিল স্যারের ওপর, কিন্তু সে বেহায়ের মতো অভিমান সব ভুলে গিয়ে মানুষটার কাছে গিয়েছিল। সে আবার বেশিক্ষণ রাগ অভিমান করে থাকতে পারে না, আর যদি হয় সেটা ভালোবাসার মানুষ, তাহলে তো কোনো কথাই নেই। এই ভালোবাসার জন্য সে কি না কি করেছে, বেহায়া, নির্লজ্জ, পাগল, ছেঁচড়া ইত্যাদি ইত্যাদি সবকিছু হয়েছে। এমনকি নিজের আত্মসম্মানও ত্যাগ করে বারবার ওই মানুষটার কাছে ছুটে গেছে। সে আগে থেকেই জানতো ওই লোকটা তাকে পছন্দ করে না, কিন্তু পরবর্তীতে মানুষটা তো পাল্টে গেল। তার যত্ন করা থেকে তো সবকিছু করতো, আর সে এগুলোর প্রতি তো ধীরে ধীরে ভীষণ বাজেভাবে মায়ায় পড়ল। তার বিশ্বাস ছিল মানুষটা এইভাবেই ঠিক একদিন তাকে মেনে নেবে, অথচ লোকটা এক মুহূর্তের মধ্যেই কেমন জানি পাল্টে গেল। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। জানালার বাইরে খোলা আকাশের দিকে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, এমন নিষ্ঠুর ভালোবাসা তুমি আমারে না দিলেও পারতে। গাড়ির ভেতরে সবাই গানের কলি খেলছিল আর হাসাহাসি করছিল, তাই কেউই মেয়েটার কথা শুনতে পেল না। মায়াপুর উদ্দেশ্যে বলল, তুমি একটা গান শোনাও আপু। আলো অন্য সময় হলে মানা করে দিত, কিন্তু আজ তার মন খারাপ, ভীষণ ভীষণ মন খারাপ। তাই সে কোনো আপত্তি না করে চোখ বুজে খালি গলায় গুনগুন করতে করতে শুরু করলো। কিভাবে বোঝাবো তোমাকে কতটা ভালোবাসে এমন? এখানে ওখানে তোমাকে খুঁজে যাই পাগলের মতন। তুমি হয়তোবা ভালোবাসো না আমায়, আজও আমি শুরু থেকেই চাই তোমায়। যত দেখি তোমাকে মন শিহুরে ওঠে, ছন্দরা ছন্দ হারায়। ভোরের দিকে নতুন বউকে নিয়ে সবাই রহমান বাড়িতে পৌঁছালো। সবাই যেহেতু ক্লান্ত ছিল, তাই সব নিয়মকানুন মেনে বউকে বাড়ির ভেতর নিয়ে এসে রেস্ট নিতে গিয়েছে যে যার রুমে। একটু আরাম করে না হয় বাকি কাজ করা যাবে। হালকা ফুলে সজ্জিত বাসর ঘরে মেঘলা ফ্রেশ হয়ে এসে শুয়েছে। একটু পর রোহিত এসে দরজা বন্ধ করে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে সোজা বউয়ের কাছে গিয়ে কোনো কথা ছাড়াই চুমু খেতে শুরু করলো। স্বামীর এখনো কাজে মেঘলা হকচকে উঠল। সে দুহাতে নিজের উপর পড়ে থাকা শরীরটাকে ঠেলতে শুরু করলো, কিন্তু রোহিত একটুও নড়ল না, বরং মেয়েটার দুহাত বিছানার সাথে চেপে ধরে ওষ্ঠদয়ে আঁকড়ে ধরল। রোহিত প্লিজ না, আমি ক্লান্ত, আমাকে ঘুমাতে দাও এসব রাত্রে। রোহিত এক হাতে মেয়েটার শাড়ির কুচি খুলতে খুলতে হিসিয়ে বলল, তুই তো তোর বাপের বাড়িতে আরাম করে বসেছিলিস, আর আমি জার্নি করে গেলাম আর এলাম। সেখানে তো আমার ক্লান্ত হওয়ার কথা, তাহলে তুই ক্লান্ত হলি কেন? একটু থেমে পুনরায় হিসিসালো। সমস্যা নেই মেঘজান, তোর ক্লান্তি না হয় আর একটু বাড়িয়ে দিই। এত বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি, তাই আজ আর একটু অপেক্ষা নয়, তুই শুধু দেখ আর অনুভব কর আমি তোকে আজ ঠিক কতটা ভালোবাসি। মেঘলা লজ্জায় ভয়ে থরথর করে কাঁপছে। বাধা দিতে চেয়েও আর বাধা দিতে পারল না। অসভ্য লোকটা তার বাধা মানলতেও মেঘলা স্বামীর এলোমেলো স্পর্শে আঁখি জোড়া বুঝে নিল। অতপর তার পরনের শাড়ির জায়গা হয় সফেদ মেঝেতে। আলো নিজের ক্লান্ত শরীরটাকে কোনো মতে টেনে টুনে দোতলায় নিয়ে এলো। ঘুমে এসে এক প্রকার ঢুলছে। চলন্ত গাড়িতে সে আবার ঘুমাতে পারে না, ফলস্বরূপ পুরো রাত পেঁচার মতো জেগেছিল। নিজের রুমে এসে দেখে সোফায় শরীর এলিয়ে দিয়ে পিছনে মাথা টেকিয়ে চোখ বুজে বসে আছে আদার স্যার। আলো নজর সরিয়ে নিতেই কিছু একটা খেয়াল করে। চমকে উঠে স্যারের ব্যান্ডেজ করা ডান হাতের দিকে তাকায়। মানুষটা ব্যথা পেয়েছে ভাবতেই এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে তড়িঘড়ি করে ছুটে এসে পাশে বসলো। তারপর আস্তে করে হাতটা নিজের কোলের উপর নিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার হাতে? আঘাত পেলেন কিভাবে? আধার মেয়েটার কোল থেকে নিজের হাত সরিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলল। তেমন কিছু হয়নি। আলো কয়েকবার চোখের পল্লব ঝাপটিয়ে অশ্রু পড়া থেকে বন্ধ করলো। সে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটতে হাঁটতে শান্ত গলায় বলল, আঘাত করার ইচ্ছে হলে আমাকে করুন, তবু আমার জন্য শুধু শুধু নিজেকে আঘাত করবেন না প্লিজ। এ কথা বলে আলো 8 বক্স নিয়ে এসে আবার বসলো মানুষটার পাশে। কাপা কাপা হাতে স্যারের ডান হাতটা ধরতে যাবে, তখনই আধার সোজা হয়ে বসে মেয়েটার কাছ থেকে 8 বক্স নিয়ে বলল, আমি নিজে ব্যান্ডেজ চেঞ্জ করতে পারবো, তুমি রেস্ট নাও। আলো বেশ অনেকটা সময় নিয়ে ওই সুন্দর মুখশ্রীর দিকে তাকিয়ে থাকলো। তারপর আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল ওয়াশরুমে। একটু সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে খেয়াল করলো স্যার সোফায় শুয়েছে। আলো নিজেকে সামলিয়ে বারান্দায় চলে গেল। তারপর ওখানেই দেয়ালের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল এবং একসময় ঘুমিয়েও গেল। আধার ঘুমায়নি। সে উঠে বারান্দায় এসে ঘুমান্ত মেয়েটাকে পাজা কোলে তুলে নিয়ে রুমে গেল। নরম বিছানায় সাবধানে শুয়ে দিয়ে ঝুঁকে এসে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, আবার সব প্রশ্নের উত্তর ও নিজের অবাধ্য অনুভূতি সম্পর্কে জানতে হলেও আমাদের ক্ষণিকের জন্য দূরত্ব প্রয়োজন।
কথা বলে আবারও ঠোঁট ছোঁয়ালো মেয়েটার কপালে। সরে যাওয়ার সময় অনুভব করলো আলো ঘুমের ঘোরেই এক হাতে তার টি শার্টের গলা খামচে ধরেছে। রক্তিম ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে বলছে। আধার অপলক নয়নে মাসুম চেহারার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি মেয়েটার লালচে ঠোঁটের দিকে নিবদ্ধ। সে বাম হাতের বৃদ্ধা আঙুল দিয়ে মেয়েটার কোমল ঠায় ছুঁয়ে দিল। এই বেয়াদব ঠোঁট জোড়া তাকে অনেকবার ছুঁয়েছে। আচ্ছা, সে যদি এখন একটু ছুঁয়ে দেয় তাহলে কি খুব বেশি অন্যায় হয়ে যাবে? কোনো জবাব পেল না আধার। কিছুক্ষণ চুপ করে থেকে সহসায় মেয়েটার দুগাল চেপে ধরে মাথা নিচু করে ঠোঁটের মাঝে নিজের ঠোঁট চেপে ধরল। মুহূর্তে সে এক অন্য দুনিয়ায় হারিয়ে গেল। ঘুমান্ত অবস্থায় আলো শ্বাস নিতে না পেরে দুহাতে চাদর খামছে ধরে ছটফটিয়ে উঠল। এটা টের পেতে আধার চট করে মেয়েটার ওষ্ঠদায় ছেড়ে ভেজা ঠোঁট মুছে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আলোর ঘুম পুরোপুরি ভেঙে যেতে সে ধরফরিয়ে উঠে বসে হাঁপাতে লাগলো। বুকের কাছটায় জামা খামছে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে নিজেকে সামলানোর চেষ্টা করলো। কিন্তু তার হঠাৎ করে এমন কেন হচ্ছে? মনে হচ্ছিল কেউ তার নিঃশ্বাস আটকিয়ে রেখেছিল। তখনই খেয়াল করলো সে রুমে, আর ওয়াশরুম থেকে স্যারকে বের হতে দেখে আলো বালিশ ছুঁড়ে মেরে চিল্লিয়ে উঠল। আপনি আবার আমার ঘুমের সুযোগ নিয়ে নাক মুখ চেপে ধরে মেরে ফেলার প্ল্যান করেছিলেন, তাই না? আধার ঠোঁট কামড়ে মেয়েটার রক্তিম ফুলে ওঠা ঠোঁটের দিকে তাকায়। তার বলতে ইচ্ছে করছিল, হ্যাঁ, আজ তোমার ঘুমের একটু হলেও সুযোগ নিয়েছি, তবে তোমাকে মেরে ফেলার জন্য নয়, বরং নিজের তৃষ্ণার্ত মনে তৃষ্ণা মেটানোর জন্য। তবে মুখে বলল, কোনো প্রমাণ আছে? বা তুমি আমাকে দেখেছো নিজের নাক মুখ চেপে ধরে রাখতে? আলো দমে গেল। আসলেই তো সে দেখেনি তো এমন কিছু। নিজের মাথা চুলকিয়ে বিড়বিড় করে বলল, তাহলে আমার শ্বাস প্রশ্বাস এমন অস্বাভাবিক হলো কেন? আধার ফ্লোর থেকে বালিশ তুলে বিছানায় রেখে শান্ত গলায় বলল, হুম, হতে পারে স্বপ্নে কেউ তোমার নাক মুখ চেপে ধরেছিল, তাই এমনটা মনে হচ্ছে। স্বপ্নে আবার কে ধরবে? নিশ্চয়ই আপনি ধরেছেন, কারণ এখন তো আপনি আমার থেকে মুক্তি চান। আলোর কিছু না বলে আলোর পাশে এসে শুয়ে পড়ল। তারপর মেয়েটাকে টেনে নিজের বুকের উপর নিয়ে আসতে আলো সরে গিয়ে বলল, আমি আর আপনার বুকে কখনো থাকবো না। আধার কপাল কুঁচকে আবারও মেয়েটাকে টেনে বুকের উপর নিয়ে এলো। কিন্তু আলো এক প্রকার যুদ্ধ করেই নিজেকে সরিয়ে নিল। ঠিক তখনই অনুভব করলো তার শরীরের ওপর অসভ্য লোকটা নিজে উঠে এসেছে। আধার ঘাড়ে মুখ গুজে শান্ত গলায় বলল, ঠিক আছে, তুমি আমার বুকে না থাকো, কিন্তু আমি তোমার বুকে থাকবো। আলো কান্না আটকিয়ে জিজ্ঞেস করলো, কেন? আধার বুকের উপর মাথা রেখে শব্দ করে নিঃশ্বাস ছেড়ে অস্ফুট স্বরে বলল, কারণ আমি এখানে শান্তি পাই, খুব শান্তি পাই, ঠিক যেমনটা আমি আমার মায়ের বুকে মাথা রেখে পেতাম। আলো প্রত্যুত্তরে কিছু না বলে ফুফিয়ে কেঁদে উঠল। দুহাতে মানুষটাকে এলোপাতাড়ি মারতে মারতে চিৎকার করে বলে উঠল, আ- আপনি এমন কেন? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? সবসময় নিজ মন মতো চলবেন। আপনি নিজ থেকে আমার কাছে আসবেন, আবার হঠাৎই বলবেন দূরে থাকতে। আমি দূরে থাকতে চাইলে আপনি আবারও আমার কাছে আসবেন, অথচ আমি আপনার কাছে একটু গেলে আপনি বিরক্ত হন, না আমাকে সহ্য করতে পারেন আর না আমাকে ফেলতে পারেন। আপনি আসলে কি চান বলুন তো? নাকি এভাবে আমাকে কষ্ট দিয়ে শেষ করে দিতে চান? আধার চোখ বুজে নিল। তার আসলেই কি চাই সেটাও নিজেও বুঝতে পারছে না, তবে এইটুকু ঠিকই উপলব্ধি করতে পারছে তার হৃদয়ে কিছু মিছু একটা হয়েছে। নয়তো তার বেহা এমনটা কেন বারবার মেয়েটার কাছে আসতে চাচ্ছে? এসব তো আগে কখনো হয়নি। সে যথেষ্ট ধৈর্যবান পুরুষ, তাহলে এখন কেন সে অধৈর্য হচ্ছে? তবে কি সে সত্যি সত্যি মেয়েটাকে আর ভাবতে পারল না আধার। তড়িঘড়ি করে মেয়েটার ওপর থেকে সরে গেল এবং বিছানা থেকে নেমে আলমারি খুলে নিজের পোশাক বের করে ব্যাগে ভরতে লাগলো। তার মনের সকল প্রশ্নের উত্তর এখন শুধু একজনের কাছেই পাওয়া যাবে, আর সেটা হচ্ছে তার দাদাজান, যাকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। কোথায় যাচ্ছেন? বাড়িতে। কেন? তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। এ কথা বলে আধার চলে গিয়েও আবার ফিরে এসে আলোর উদ্দেশ্যে বলল, আমি এসে তোমাকে নিয়ে যাব, নয়তো তুমি চলে এসো। আলো তাচ্ছিল্যের সুরে বলল, আর যদি না যাই তাহলে? তাহলে কি, নতুন আবার আরেকটা বিয়ে করে নেব, আর তোমার বেবি মানে টোনাটুনিকেও তাকে দিয়ে দেব, সাথে এই পুরো আমিটাকেও। কথাগুলো বলে আধার চলে যায়। সে মজা করে বলল, আলোর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। পেছনে ফিরে বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। তার পুরো জীবনটাই এলোমেলো হয়ে গেল এক মরীচিকাকে ভালোবেসে, যার শেষ পরিণাম আদৌ কেমন হবে জানা নেই। শুধু জানে তার হৃদয়টা ভেঙেছে। দুদিন আলো নিজেকে রুমে বন্দি করে রেখেছে। না ঠিকমতো খাওয়া দাওয়া করেছে, আর না ঠিকমতো গোসল করেছে। সারাদিন বিছানায় পড়ে থাকে। যখন খুব বেশি খিদে লাগে তখন একটু শুকনো খাবার খায়। এ দুদিনেই চোখের নিচে কালি পড়ে গিয়েছে।
যেই মেয়েটা কথা বলে থাকতে পারতো না সেই মেয়েটাই আজ দুদিন থেকেই নিশ্চুপ। মুখের হাসি তো সেই কবেই গায়েব হয়েছে। স্যার ওই দিন চলে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি, তাকে নিতেও আসেনি, আর সেও নিজ থেকে যাওয়া কিংবা যোগাযোগ করার চেষ্টা করেনি। নিজেকে আর কত ছোট করবে, কম তো হলো না। এখন না হয় নিজেকে নিয়েই ভাবা যাক। আজ মেঘলা আলোকে রুম থেকে টেনে টুনে নিয়ে এসেছে। মেয়েটাকে বকতে বকতে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। মাথার চুলের অবস্থা খারাপ, জোট বাঁধিয়ে ফেলেছে। মেয়েটার এমন ছন্নছড়া রূপ দেখে মেঘলা মাথায় তেল দিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল। বরকে মিস করছিস? আলো সোজা সাপটা জবাব দিল। না, তাহলে নিজের হাল এমন করেছিস কেন? অলস হয়েছি, তাই নিজের যত্ন নিতে ভালো লাগছে না। সমস্যা নেই, আমি আছি না। আমি তোকে যত্ন করে দিব। আলো কিছু বলল না। আলেয়া রহমান মেয়ের জন্য হালিম তৈরি করেছে। দুটো হালিমের বাটি নিয়ে এসে টি টেবিলের উপর রাখলো। আলোর নজর যেতেই মনে পড়ল খানবাড়িতে থাকাকালীন আদার স্যারও তাকে নিজ হাতে হালিম বানিয়ে খাওয়াচ্ছিল। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের উদ্দেশ্যে বলল। আমি খাবো না মা, তুমি আমার ভাগেরটা নিয়ে যাও। আলেয়া রহমান গম্ভীর মুখে বললেন। না খেয়ে খেয়ে শরীরটা কি অবস্থা করেছো? 2 বেলা না খেলে কেউ মরে যায় না। আলেয়া রহমান রেগে মেগে কিছু বলতে যাবেন, তখনই মেঘলা ইশারা করে থামিয়ে দিল ওনাকে। তারপর বলল। ওর যখন ইচ্ছে করবে তখন খেয়ে নিবে মামুনি। আলেয়া রহমান সেখান থেকে চলে গেলেন। মেঘলা যত্নের সাথে মাথায় তেল দিয়ে চুলগুলো দুদিকে বেনুনি করে দিল। তারপর ধীর কণ্ঠে বলল। আজ বিকালে তোর ভাইয়ের সাথে ঘুরতে যাব, তুই যাবি? না। কেন? তোমাদের মাঝে আমি গিয়ে কি করব? কি করবি আবার? বসে বসে আমাদের রোম্যান্স দেখবি? আলো চকমক কুচকে বলল। আমার দেখার এত শখ নেই। অন্যের প্রেম দেখার শখ থাকবে কেন? তুই তোর নিজের স্বামীর আদর খেয়ে পোটলা হয়ে আছিস। আলো মনে মনে তাচ্ছিল্যের সুরে বলল। আদর? উনি আমাকে একটু ছুতে এত দ্বিধা, এত আপত্তি, এত অস্বস্তি অনুভব করে, তিনি আবার আমাকে আদর করবে? অসম্ভব। উনি পারলে ওনার কাছে এই আমিটাকেও ঘেঁষতে দেবে না। সেখানে আদর করাটা বিলাসিতা। বিকেলের দিকে আলোকে কোনো মতে রাজি করিয়ে নিজেদের সাথে নিয়ে এসেছে মেঘলা। ছায়া মায়া বান্ধবীদের বাসায় গিয়েছে, তাই তাদের নিতে পারেনি। পরবর্তীতে পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে বেরোবে। ড্রাইভিং সিটে রোহিত এসে বসে থেকে কার ড্রাইভ করছে, আর পাশে বসা রমণীকে আর চোখে দেখছে। মেঘলা আইসক্রিম খাচ্ছে আর ব্যাক সিটে বসে আলোর সাথে গল্প করছে। ঘুরতে এসে আলোর মনটা একটু ভালো হয়েছে। সে আইসক্রিম খেতে খেতে ভাবি ওরফে বড় আপুর সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। ঠিক তখনই তার নজর বাহিরে যায় এবং সঙ্গে সঙ্গে রোহিত ভাইকে গাড়ি থামাতে বলে। আলো একদৃষ্টিতে রাস্তার ওই পাশে তাকিয়ে আছে, যেখানে আধার স্যার দাঁড়িয়ে থেকে একজন রমণীর সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটাও হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। দুজনকে একসাথে দারুণ মানিয়েছে। আর মেয়েটাও সব দিক থেকে মাশাআল্লাহ, তার থেকে বহুগুণ সুন্দরী এবং স্মার্ট। দেখতে শান্তশিষ্ট, ভদ্রও লাগছে। আলো আনমনে হেসে হাতের অর্ধেক আইসক্রিমটা জানালার বাইরে ফেলে দিয়ে বড় ভাইকে গাড়ি স্টার্ট করতে বলল। তারপর সিটে মাথাটা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। অথচ তার বুকের ভেতরটা কেমন একটা করছে। স্যারের ওই দিন বলা কথাগুলো বারবার কানের কাছে ঘুরপাক খাচ্ছে। তাহলে কি মানুষটা সত্যি সত্যি তাকে ভুলে যাচ্ছে? কই, এর আগে তো কখনো তার সাথে এভাবে হেসে হেসে কথা বলেনি, এমনকি কোনো মেয়ের আশেপাশেও যায়নি। অথচ আজ মানুষটা এই মেয়েটার সাথে কি নির্দ্বিধায় হেসে হেসে কথা বলছে, তা এত কাছাকাছি দাঁড়িয়ে থেকে। এসব ভাবতে আলোর এক চোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিয়ে জানালার বাইরে খোলা আকাশের দিকে তাকালো। এটাই তাহলে তোমার শ্যামা পাখি? আধার মুচকি এসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মীরা হেসে উঠে ফোনে থাকা হাস্যোজ্জ্বল রমণীর ছবিটা জুম করে দেখতে দেখতে বলল। পুষ্কে মেয়ে হলেও কিন্তু তোমার সাথে দারুণ মানিয়েছে ভাইয়া। তা তোমার বউয়ের সাথে কবে আমাদের দেখা করাবে? আমি কিন্তু এই পিচ্চিকে ভাবি বলে ডাকতে পারবো না, তাহলে আমার শরম করবে। আধার গাড়ির সাথে হেলান দিয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে শান্ত গলায় বলল। আপাতত এখন ও ওর বাবার বাড়িতে রয়েছে, আগামীকাল যাবো নিয়ে আসতে। তুই তোর ভাইকে নিয়ে আমাদের বাড়িতে আসিস। ওই বেয়াদবটা দেশে ফেরার পর তো আমার সাথে দেখাই করেনি, শুধু ফোনে কথা হয়েছে। বড় ভাইয়া প্রচুর ব্যস্ত মানুষ, আমাকেও সময় দেয় না, সারাক্ষণ এখানে সেখানে দৌড়ে বেড়ায়। গায়ক বলে কথা, একটু আধটু তো ব্যস্ত থাকবেই। মীরা ফোনটা এগিয়ে দিয়ে বলল। তোমার তো এই বিয়ে, ভালোবাসা, প্রেম, ফোবিয়া ছিল, তাহলে এখন এসব কিভাবে হলো? আধার ফোনটা নিয়ে আলো ছবির দিকে তাকিয়ে থেকে বলল। বিয়ে তো শুধুমাত্র দাদাজানের জন্য করেছি। মানে তুমি বলতে চাচ্ছ আলোকে ভালোবাসো না? ভালোবাসলে যদি আবার তাকে হারিয়ে ফেলি তখন? মীরা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল।
তোমার অতীত নিয়ে আমি কিচ্ছু বলবো না ভাইয়া, কারণ এই ভালোবাসার জন্য আমার ভাইয়া না মরে বেঁচে আছে। তবে সবাই তো বেঈমান নয়, আর তোমার অতীতে যা হয়েছে সেগুলো যে বর্তমানে আবারও হবে সেটাও তো না। আই নো তুমি ভালোবাসতে ভয় পাও, তুমি ভাবো ভালোবাসলেই বুঝি তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি তো দাদা জানকে ভালোবাসো। উনি কি তোমাকে ছেড়ে চলে গিয়েছে? তাহলে তুমি ওই মেয়েটাকে কেন ভালোবাসছো না? একবার নিজের ভয়কে কাটিয়ে একটু ভালোবেসে দেখো ভাইয়া, তখন বুঝবে আসল ভালোবাসাটি কতটা শান্তির। আদার ফোন পকেটে ভরে কপাল কুঁচকে বলল, এসব ভালোবাসার জ্ঞান আমাকে না দিয়ে তোর ভাইকে দে। ওকেও যত দ্রুত সম্ভব বিয়ে করিয়ে দেওয়ার ব্যবস্থা কর, নয়তো সারা জীবন দেবদাস হয়ে থাকবে। কম তো চেষ্টা করছি না ভাইয়া, কিন্তু কি করব বলো, বড় ভাইয়া কিছুতেই ওই ছলনাময়ীকে ভুলতে পারছে না, আর না নিজের আশেপাশে কোনো মেয়েকে ঘেঁষতে দেয়। এজন্যই আমি ভালোবাসাতে বিশ্বাস করি না। এটা শুধু মানুষকে ধ্বংসই করতে পারে, যেমনটা আমার আদরের একমাত্র বোনকে শেষ করে দিয়েছে। আর এখন তোমার পালা। আদার হেসে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আধার খান কখনো কাউকে ভালোবাসবেই না। নিজের বউকেও না? মীরার কথা শুনে আদা চুপ হয়ে গেল। এটা দেখে মেয়েটা শব্দ করে হেসে উঠে বলল, তুমি মানো বা না মানো, বাট আই অ্যাম শিওর তুমি একটু হলেও ওই মেয়েটার প্রেমে পড়েছো। শুধু এটা মানতে চাচ্ছ না, আর না নিজের মুখে স্বীকার করছো। এমন কিছুই না। মীরা ভেঙচি কেটে বলল, সেটা দেখা যাবে ভবিষ্যতে। রেস্টুরেন্ট থেকে ডিনার করে এসে আলো গাড়িতে উঠে বসলো। মেঘলা উঠে বসতে রোহিত আলোর উদ্দেশ্যে বলল, কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে থাক, পাক্কা 30 মিনিট। আলো ভুরু কুচকে জানতে চাইল, কেন? তোর আপুকে চুমু খাবো তাই। ভাইয়ের কথা শুনে আলো খুক খুক করে কেসে উঠে তড়িঘড়ি করে কানে ইয়ারফোন গুজে চেহারার সামনে ওড়না দিয়ে মাথা ডেকে চোখ দুটো বন্ধ করে নিয়ে বলল, এবার ঠিক আছে? একদম পারফেক্ট। অন্যদিকে মেঘলা কয়েকটা ধুমধাম বসিয়ে দিল স্বামীর পিঠে। রোহিত হাসতে হাসতে মেয়েটাকে নিজের কোলের উপর টেনে নিল। গাড়ির ভেতরে আলো নিভিয়ে শাড়ির আঁচল ভেদ করে কোমর চেপে ধরতেই মেঘলা হাঁসফাঁস করে বলল, এটা কিন্তু ঠিক নয়। মেয়েটা এখন কি ভাববে? ও কিছু মাইন্ড করেনি। আর তুই আমার প্রেমিকা না, বউ হোস আমার। সবার সামনে 3 কবুল বলে তোকে বিয়ে করেছি। তোর উপর সম্পূর্ণ হালাল অধিকার রয়েছে আমার। মেঘলা কি বলবে বুঝতে পারল না। তাকে আর কিছু বলার সুযোগও দিল না রোহিত। সে পরম আবেশে প্রিয়তমার ওষ্ঠপুষ্ট নিজের দখলে নিয়ে নিল। দীর্ঘক্ষণ এক চুম্বনের পর ওষ্ঠদয় ছেড়ে আলতো করে কপালে কপাল ঠেকিয়ে রাখলো রোহিত। দুজনেই হাঁপাচ্ছে। মেঘলা লাজুক হেসে চোখ বুজে নিল। রোহিত কপালে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, তোরে অনেক ভালোবাসি মেঘ। মেঘলার রক্তিম ফুলে ওঠা ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। সেও ফিসফিস করে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি রোহিত। প্রাপ্তির হাসি হাসল রোহিত। সে আরেকটুখানি ভালোবাসার মানুষটাকে আদর করে দিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে বসে থাকলো। এখন চলো, অনেক রাত হয়ে এসেছে, সবাই চিন্তা করবে তো। রোহিত মেঘলাকে ছেড়ে দিল। মেয়েটা সিটে এসে নিজের পরনের এলোমেলো হয়ে যাওয়া শাড়িটা ঠিক করে নিল। রোহিত আলো জ্বালিয়ে পেছনে তাকায়। হাত বাড়িয়ে বোনের চেহারা থেকে ওড়না সরিয়ে দেখে আলো ঘুমিয়ে গেছে। রোহিত কিছু না বলে কান থেকে ইয়ারফোন খুলে রেখে দিল। গাড়ি স্টার্ট দেওয়ার ন্যানো সেকেন্ডের মধ্যে আলোর ঘুম ভেঙে গেল। ঘুমো ঘুমো চোখে আশেপাশে তাকায়। পরিস্থিতি বুঝতে পেরে চুপচাপ নিজের হাতে চুড়ির দিকে তাকিয়ে বসে থাকলো। বুঝলে রোহিত, আমার ননদিনী তার স্বামীকে অনেক মিস করছে, তাই তো বারবার স্বামীর দেওয়া চুড়ি দেখছে। একথা বলে ঠোঁট টিপে হাসলো মেঘলা। রোহিত লুকিং গ্লাসে তাকিয়ে বলল, তুই চাইলে আমি এখনই তোকে খানবাড়িতে নিয়ে যেতে পারি, যাবি? আমাকে বিরক্ত না করে নিজের বউকে বিরক্ত করো। আর আমি কোথাও যাচ্ছি না, চুপচাপ বাড়িতে চলো। রোহিত ঠোঁট কামড়ে হেসে আর কিছু বলল না। গাড়ির স্পিড বাড়িয়ে ছুটে চলল নির্জন রাস্তা দিয়ে। ঠিক তখনই ঘটে গেল এক অঘটন। এক বিশাল বড় ট্রাক এলোমেলোভাবে ধেয়ে আসছে। হয়তো গাড়ির ড্রাইভার নেশাগ্রস্ত, তাই তো এমনভাবে ড্রাইভ করছে। রোহিত চমকে উঠে তড়িঘড়ি করে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে যাবে। ঠিক তখনই ট্রাকটি সজোরে ধাক্কা মেরে দিল তাদের গাড়িতে। সঙ্গে সঙ্গে কালো রঙা গাড়িটা উল্টে পাল্টে দুমড়ে মুচড়ে গেল। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে গাড়িটা উল্টো হয়ে বিকট শব্দ তুলে রাস্তার পাশের খাদে পড়ে যায়। মুহূর্তেই ভেঙে চড়ে যাওয়া জানালার মাঝে একখানা চুড়ি পরিহিত রক্তাক্ত হাত অবহেলায় আছড়ে পড়ল। আধার আজ ভার্সিটি শেষে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
সে ওই দিন যেতে পারেনি, কারণ দাদাজান গ্রাম থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই সে আলোকে নিতে আসতে পারেনি। আর ওই বজ্জাত মেয়েটাও খানবাড়িতে যায়নি, এমনকি ভার্সিটিতেও আসেনি। সে কল দিয়েছিল গতকাল, কিন্তু কেউ কল ধরেনি। আর না পরবর্তীতে তাকে কল দেওয়া হয়েছে। 3 দিন পর অবশেষে তার বউয়ের কাছে যাচ্ছে। আধার মনে মনে ভেবে নিয়েছে ওখানে গিয়ে মেয়েটাকে কয়েকটা কথা শোনাবে, সাথে কান দুটো মলে দিবে। সে না হয় আসতে পারেনি, তাই বলে কি মেয়েটাও ফিরবে না? এই পাজি মেয়েটা দিন দিন আরও ঘাড়তাড়া হয়ে যাচ্ছে। এটাকে তাড়াতাড়ি সোজা করতে হবে, নয়তো ভবিষ্যতে তাকে আরও জ্বালিয়ে খাবে। আধার এসব ভেবে আনমনে হাসল। মাত্র 5 দিন মেয়েটাকে দেখেনি, অথচ তার মনে হচ্ছে 5 বছর ধরে দেখেনি। আধার আসার পথে ফুলের দোকান থেকে দোলন চাপা ফুল নিয়েছে। এটা নাকি মেয়েটার প্রিয় ফুল। আধার ঠোঁট কামড়ে স্টিয়ারিং ঘুরিয়ে রহমান বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। গাড়ি থেকে নামতেই তার নজর সর্বপ্রথম গেল বাগানে থাকা একটি কবরের ওপর। দেখেই বোঝা যাচ্ছে সদ্য কাউকে কবর দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই দৃশ্যটা দেখে আধার কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই কবরটা তো এখানে ছিল না, তাহলে এখন কিভাবে এলো? আর কাকে কবর দেওয়া হয়েছে? 5 দিনের মধ্যে এমন কি ঘটেছে? তাকে কেউ কিছু বলেনি কেন? আধারের হৃদয়টা কেমন করে উঠল। সে বড় বড় পা ফেলে বাড়ির ভেতর যেতে চাইলে সিকিউরিটি গার্ড এসে জানালেন ভেতরে কেউ নেই। আধার থেমে গিয়ে পেছনে ফিরে সিকিউরিটি গার্ডকে কবরটা দেখিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, ওটা কার কবর? রহিম মিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। এই বাড়ির একমাত্র ছেলের। মুহূর্তে আধারের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই বাড়ির একমাত্র ছেলে মানে রোহিত। কিন্তু কিন্তু এসব কিভাবে হলো? কয়দিন আগেই না ছেলেটার বিয়ে হলো, তাহলে এখন এসব? আধার উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল। এটা কিভাবে হয়েছে? আর বাড়ির সবাই কোথায়? 3 দিন আগে রোহিত বাবা তার বউকে নিয়ে ঘুরতে গেছিল। রাতে ফেরার পথে ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়। আর আর রোহিত বাবাকে হসপিটালে নেওয়ার আগে মা মারা যায়। পরিবারের সবাই সিটি হাসপাতালে আছে। আধার আর দাঁড়ালো না, গাড়ি নিয়ে মুহূর্তেই ছুটে গেল হাসপাতালের উদ্দেশ্যে। ছেলেটার অকাল মৃত্যুতে তার বুকটা ফেটে যাচ্ছে। কিছুদিন আগেই কত খুশি ছিল নিজের ভালোবাসার মানুষটিকে বউ হিসেবে পাওয়ার জন্য, অথচ এক ঝটকায় সবকিছু শেষ হয়ে গেল। ছেলেটার আর প্রিয় মানুষটির সাথে সংসার করা হলো না। সিটি হাসপাতালে পৌঁছে ইনফরমেশন ডেস্ক থেকে খোঁজ নিয়ে আইসিইউর দিকে বড় বড় পা ফেলে যায় আধার। কিছুদিন এগিয়ে আসতে দেখতে পেল সবাই রুমের বাইরে থম মেরে বসে আছে। আধারের এলোমেলো দৃষ্টি আলোকে খুঁজে চলল, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পেল না। আচ্ছা, ওই মেয়েটা কোথায় গেছে? আধারকে এখানে দেখেও কেউ কিছু বলল না। আধার কি বলবে ভাষা খুঁজে পেল না। সে নিজেই তো শকড, এমন কিছু হতে পারে সেটা কখনো কল্পনাও করেনি। তবুও সে নিজেকে সামলিয়ে আস্তে ধীরে হেঁটে ছায়ার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করল, তোমার আপু কোথায়? না মানে তাকে দেখছি না যে। দুলাভাইয়ের কথা শুনে ছায়ার চোখ দুটো ভরে উঠল। সে কোনো মতে নিজের কান্নাকে গিলে খেয়ে বলল, আসুন আমার সাথে। আধার কপাল কুঁচকে মেয়েটার সাথে যেতে শুরু করলো। আরেকটি আইসিইউর সামনে দাঁড়িয়ে আঙুল তুলে অবজারভেশন উইন্ডোর দিকে ইশারা করে কাপা কাপা গলায় বলল, ওই যে আমার আপু ওখানে। আধার চমকে উঠে সেদিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে 404 ভোল্টের ঝটকা খেল। কেবিনের ভেতর বেডের উপর নিস্তব্ধ হয়ে শুয়ে আছে আলো। মেয়েটার মাথা হাত পা থেকে শুরু করে সব জায়গায় ব্যান্ডেজ পেঁচিয়ে রাখা, মুখে অক্সিজেনের মাস্ক, এক হাতে রক্ত ও অন্য হাতে স্যালাইন চলছে। পাশে ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে। হার্টবিট মাপার মেশিনে মেয়েটার হার্টবিট কম। আলোকে এই অবস্থায় দেখে আধার ঠোঁট কামড়ে ধরল। অনুভব করতে পারছে তার বুকের ভেতরে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কেউ হৃদয়টা খামছে ধরেছে। সে তো মেয়েটাকে সুস্থ অবস্থায় রেখে গিয়েছিল, তাহলে এখন কেন মেয়েটার এই করুণ অবস্থা? গাড়িতে শুধু ভাই আর ভাবি ছিল না, আপুও ছিল। 3 দিন হয়ে যাচ্ছে অথচ আপুর জ্ঞান ফেরেনি। ছায়ার কথা শুনে আধার এক হাতে মাথা চেপে ধরে দেয়ালে হাত রাখলো। মেয়েটা হাসপাতালে 3 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করছে, অথচ সে কিনা আরামে বাড়িতে বসেছিল। একবারের জন্য কারো থেকে সামান্য খোঁজ নেওয়ার চেষ্টা করেনি, উল্টো মেয়েটাকে মনে মনে বকে এসেছে। আধার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার যে কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। এরই মধ্যে কারো চিৎকারের আওয়াজ শুনে চমকে উঠল। গলাটা বেশ পরিচিত মনে হলো। সে আর ছায়া তড়িঘড়ি করে আগের আইসিইউর দিকে গেল। কেবিনের ভেতর থেকে 2জন ওয়ার্ড বয় নিঃশব্দে স্ট্রেচারে করে মেঘলা নিথর ক্ষতবিক্ষত দেহটাকে নিয়ে এসে পরিবারের সবার সামনে রাখল।
কে একজন ধীর হাতে চেহারার ওপর থেকে সাদা চাদরটা সরিয়ে দিতে আর্তনাদ করে উঠলেন মিসেস রাজিয়া শেখ। নিজের আদরের মেয়ের ক্ষতবিক্ষত নিষ্প্রাণ মুখটা দেখে তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মেঘলার শীতল দেহটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। আর সেই কান্নায় হাসপাতালের করিডোরের বাতাস যেন ভারী হয়ে উঠল। দীর্ঘ 3 দিনের অসম লড়াই আর অসহনীয় শারীরিক যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মেঘলা। অথচ তারা স্বামী স্ত্রী কেউই জানল না একে অপরের মৃত্যুর কথা। মেয়েটার হাতের মেহেদি মুছে যাওয়ার আগে সে নিজে এই দুনিয়া থেকে মুছে গেল। মুহূর্তেই হাসপাতালে কান্নার রোল পড়ে যায়। আধারে স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে দূরে দাঁড়িয়ে রইল। তার শূন্য চোখের দৃষ্টি মেঘলার মুখশ্রীর দিকে নিবদ্ধ। এমনই একটা দিনে তো তার বোনটাও এইভাবে তাকে ছেড়ে চলে গিয়েছিল, শুধু পরিস্থিতিটা আলাদা ছিল। চোখের সামনে অতীতের কিছু দৃশ্য ভেসে উঠতেই আধার দুহাতে নিচের মাথা চেপে ধরল। সে মানতে পারছে না রোহিত মেঘলার মৃত্যু। সে একটু হলেও তো এদের সাথে মিশেছে, এই পরিবারের সবার সাথে তার সম্পর্ক রয়েছে। অথচ একটা সুন্দর পরিবার এক মুহূর্তের মধ্যে ভেঙে গেল। ডক্টর, ডক্টর, ডক্টর! একজন নার্স হন্তদন্ত হয়ে ছুটে আসছে আর ডাক্তারকে ডাকছে। ডাক্তার এগিয়ে এলে নার্সটি ভয়ার্ত কণ্ঠে পড়ল, আইসিইউর ওই পেশেন্টের অবস্থা খারাপ, ওনার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। একথা শোনা মাত্র আলেয়া রহমান জ্ঞান হারিয়ে ফেললেন। মতিউর রহমান নিজের বুক চেপে ধরে ধপ করে ফ্লোরে বসে পড়লেন। মাহবুব রহমান ও নীলিমা রহমান ছেলে বৌমাকে হারিয়ে আগে থেকেই ভেঙে পড়েছিলেন। এখন আবার আরেকজনকে হারাতে বসে তারা নিজেদের সামলাতে পারলেন না। ফ্লোরের মাঝে বসে নীলিমা রহমান হাউমাউ করে কেঁদে উঠে বিলাপ করতে শুরু করলেন। তাদের সুখের পরিবারটা শেষ হয়ে গেল। ছায়া মায়া এত এত শোক সইতে পারল না। মুহূর্তেই 2 বোন শক্ত মেঝেতে লুটিয়ে পড়ল। ওইদিকে মাহিন পাথর হয়ে আছে। বোন ভাইকে হারিয়ে ছেলেটা কথা বলতেও ভুলে গেছে। এখন আবার আরেক বোনকে হারাতে চলেছে। সে নিজের কষ্টকে চেপে রেখে পরিবারের সবাইকে সামলানোর চেষ্টা করল। আর ছায়া মায়াকে দ্রুত কেবিনে শিফট করিয়ে দিল। ডাক্তারের পিছু পিছু আধারও ছুটে এসেছে। তার ভেতরে প্রবেশ করার অনুমতি না থাকলেও বাইরে অবজারভেশন উইন্ডোর সামনে দাঁড়িয়েছে। এক হাত গ্লাসের মাঝে রেখে অন্য হাতে নিজের বুকটা চেপে ধরল। বাইরে রিসেপশনের ভিড় আর কোলাহল থাকলেও আইসির গ্লাসের এপাশে সব থমকে আছে। মনিটরের সবুজ রেখাটা এখন আর আগের মতো নাচছে না, বরং ক্লান্ত হয়ে ধীর পায়ে এগোচ্ছে। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। ডিজিটাল স্ক্রিনের সংখ্যাটা দ্রুত কমছে। 42, 38, 35। ডাক্তার দ্রুত আলোর চোখের মনি আর পাল চেক করে নার্সের দিকে তাকিয়ে ছোট করে বললেন, ডিফিব্রিলেটরটা নিয়ে আসুন জলদি। মুহূর্তের মধ্যে নার্স মেশিনটি এগিয়ে দিলেন। প্যাডেল দুটিতে জেল মেখে ঘষে নিয়ে ডক্টর আলোর বুকের নির্দিষ্ট স্থানে স্থাপন করলেন। উচ্চ ভোল্টেজের সেই বৈদ্যুতিক শক স্পর্শ করা মাত্রই আলোর নিথর শরীরটা একবার ছটকা দিয়ে সজোরে বিছানা থেকে উপরে উঠে এলো। মেশিন সরাতে নিস্তেজ শরীরটা আবার বেডের ওপর আশ্রে পড়ল। ডক্টর মনিটরের দিকে এক পলক তাকিয়ে আবারও একই প্রক্রিয়ায় শক দিলেন। যান্ত্রিক সেই শব্দের সাথে মেয়েটার ছোট্ট শরীরটা বারবার কেঁপে উঠছে। কয়েকবার চেষ্টার পর একসময় মনিটরে সেই সোজা হয়ে যাওয়া রেখাটা হঠাৎ মৃদু কেঁপে উঠল। একটা ছন্দ ফিরে আসতে কেবিনে উপস্থিত সবার চোখে মুখে দীর্ঘক্ষণ পর স্বস্তির আভা দেখা দিল। তবে আলোর হৃদস্পন্দন এখনও স্বাভাবিক নয়, অত্যন্ত ক্ষীণ আর ধীর লয়ে তার হার্টবিট করতে শুরু করেছে। মৃত্যুর দুয়ার থেকে মেয়েটা ফিরে এলো, বিপদ এখনও পুরোপুরি কাটেনি। ডক্টর একটা ইঞ্জেকশন পুশ করে আবারও পেশেন্টকে চেক আপ করে নার্সকে কিছু বলে বেরিয়ে এলেন। ওনাকে দেখা মাত্রই আধার এলোমেলো পায়ে এগিয়ে এসে অস্ফুটস্বরে জিজ্ঞেস করল, ও বাঁচবে তো ডক্টর, নাকি সবার মতো আমাকে ছেড়ে চলে যাবে ওই নিষ্ঠুর আকাশের বুকে? ডাক্তার সাহেব আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি এখন শিওর কিছু বলতে পারছি না, কারণ ওনার লাইফ রিস্কে রয়েছে। উনি গাড়ির সিটে থাকলেও মাথায় বেশ গুরুতর আঘাত পেয়েছেন। এই মাথায় আঘাত পাওয়ার ফলেই মেঘলা নামের পেশেন্টের মৃত্যু হয়েছে। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি ওনাকে বাঁচাতে, কিন্তু শেষমেশ আমাদের হাতে কিছু ছিল না। এখন উপরওয়ালার কাছে প্রার্থনা করুন এই পেশেন্টের যেন জ্ঞান ফেরে এবং হার্টবিট অস্বাভাবিক না হয়। আরেকবার যদি এমন হয় তাহলে ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না, কারণ দ্বিতীয়বার ওনার শরীর বৈদ্যুতিক শক নেওয়ার জন্য প্রস্তুত নয়। কথাগুলো বলে ডাক্তার চলে যায় ওখান থেকে। আধার পাথরের ন্যায় দাঁড়িয়ে থেকে সমস্ত কথাগুলো হজম করল। তারপর কোনো দিকে না তাকিয়ে হনহনিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। পাশে একটা মসজিদ রয়েছে। সে অজু করে জুতো খুলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। তারপর মেহরাবের সামনে হাঁটু ভেঙে বসে ছলছল চোখে তাকিয়ে থেকে অভিযোগের সুরে বলে উঠল, কেন কেন তুমি বারবার আমার সাথে এমনটা করো? প্রথমে আমার পুরো পরিবারকে কেড়ে নিলে, তাদেরকে না হয় আমি খুব ভালোবাসতাম,
তাই আমার থেকে ছিনিয়ে নিয়েছো। কিন্তু কিন্তু ওই মেয়েটাকে তো আমি ভালোবাসি না। তাহলে কেন তুমি ওকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো? এই হারানোর ভয়ে তাকে আমি ভালোবাসলাম না, অথচ তুমি আজ আবারও আমার সেই ভয়টাকে সত্য করে দিলে। আমার ভাগ্য কি এতটাই খারাপ? আমি কি একটু সুখ শান্তি ভালোবাসা ডিজার্ভ করি না? আমি তো তাকে আমার জীবনে চাইনি। এই তুমি আমার জীবনে তাকে এনে দিয়েছো, আর এখন এই তুমিটাই তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। ওই মেয়েটাকে যদি নেয়ারই হতো, তাহলে কেন আমার ভাগ্যের সাথে জড়ালে? আমার সাথে এত কিছু করার পরও আমি তোমাকে ভুলিনি। সব সময় চেষ্টা করেছি তোমার ইবাদত পালন করার। নিজের ভাগ্য খারাপ মনে করে সব মেনে নিয়েছিলাম। ভেতরে ভেতরে প্রতিনিয়ত একটু একটু করে গুমড়ে পড়ি। আমাকে বোঝার মতো কেউ নেই। আচ্ছা, একটু কি আমার ওপর তোমার মায়া দেওয়া হয় না? তোমার এই বান্দা নিজের প্রিয়জনদের হারাতে হারাতে ক্লান্ত, বড্ড ক্লান্ত। আমি আর এই যন্ত্রণা সইতে পারবো না। এবার অন্তত রেহাই দাও আমাকে, নয়তো আমাকেই নিজের কাছে নিয়ে যাও। তবু আলোকে আধারের জীবন থেকে কেড়ে নিও না। ওই পাগল মেয়েটাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে আমার চাই। তুমি এইভাবে আমার বউকে ছিনিয়ে নিতে পারো না। আমি দিব না তাকে, একটুও দিব না। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো আধার। হাতের বাহুতে মুখ লুকিয়ে কেঁদে দিল। কেউ জানি বলেছিল পুরুষদের কাঁদতে নেই, অথচ আজ এক পুরুষ সবকিছু ভুলে সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে। আজ আধার খানের সকল গুমর এক মুহূর্তে ভেঙে চুরে শেষ। সময় বড্ড নিষ্ঠুর। এই সময় কারোর জীবনে সুখ বয়ে আনে ও কারোর জীবনে দুঃখ। ভাগ্য যে কখন কোন মুহূর্তে ঘুরে যাবে সেটা বোঝার বড়ই তাই। এই তো কিছুদিন আগেই রহমান পরিবারে কতই না সুখ শান্তি আনন্দ ছিল, অথচ এক কালবৈশাখী ঝড়ের উত্থানে সবকিছু তছনছ করে দিয়েছে। সুখের পর দুঃখ নেমে এসেছে পুরো পরিবার জুড়ে। মৃত্যু কখনো বলে কয়ে আসে না। আমরা কে কখন কোন সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করব সেটা কেউই বলতে পারবো না। ঠিক তেমনই মেঘলা রোহিত জানতো না তাদের বিয়ের পর আর সংসার করা হবে না। তাদের যে চলার পথটা এতটুকুই ছিল। তারা কি কেউ কখনো এটা ভেবেছে? কখনো হয়তো কল্পনাও করেনি। আমরা যেটা ভাবি ঠিক তার উল্টোটাই ঘটে যায়। কারণ আমাদের ভাবনা চিন্তার আগেই ওপরওয়ালা সব কিছু ঠিক করে রাখেন। উনিই তো এই দুনিয়ার মালিক, আর আমরা শুধু এই সুন্দর পৃথিবীর অতিথি, তাও ক্ষণিকের জন্য। মেঘলার মৃত্যুর একদিন পর তাকে রোহিতের পাশে কবর দেয়া হয়। দুই পরিবারের এখনও কেউই অনাকাঙ্ক্ষিত মৃত্যুটি মেনে নিতে পারছে না। তাদের মনে কোনো দুঃস্বপ্ন ঘুম ভেঙে গেলেই আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু স্বপ্ন আর ভাঙল কই? এটা যে বাস্তব, আর বাস্তব যতটাই কষ্টের হোক না কেন, তবুও বুকের মাঝে পাথর চেপে রেখে মেনে নিতে হয়। কারণ আমাদের কারোর হাতে কিছু করার নেই, আর না সামর্থ্য আছে। আধার শ্বশুরবাড়ির লোকের সাথে হাতে হাত মিলিয়ে সব কাজ শেষ করে বিকেলের দিকে হাসপাতালে ফিরে এলো। আলোর এখনো জ্ঞান ফিরেনি, তেমন কিছু উন্নতিও হয়নি। এটা নিয়ে সে গতকাল রাত থেকে বারবার মসজিদে ছুটে যাচ্ছে আর ওপরের কাছে প্রার্থনা করছে তার উপর যদি ওনার একটু দয়া হয় আর মেয়েটাকে ফিরিয়ে দেয়। এছাড়া তার কিছুই চাওয়ার নেই। আজ বড্ড মাইগ্রেনে ব্যথা উঠেছে আধারের। চোখ দুটো কেমন ঝাপসা ঝাপসা হয়ে আসছে। মনের সাথে শরীরটাও ভীষণ দুর্বল। হয়তো মানসিক চাপ আর নিতে পারছে না। আধার নিজেকে বাইরে থেকে শক্তপোক্ত দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। অজানা ভয় এসে হানা দিয়েছে তার হৃদয়, যেটার মধ্যে থেকে সে চাইলেও বেরিয়ে আসতে পারছে না। আধার এলোমেলো পায়ে হেঁটে এসে আইসিইউর সামনে দাঁড়ায়। তার সাথে মতিউর রহমান ও মাহিন রয়েছে, আর বাকিরা সবাই অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। একটু পরে দরজা খুলে বেরিয়ে এলেন ডক্টর। আধার উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আমার ওয়াইফ ঠিক আছে তো ডক্টর? ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, I am sorry, Mr. Khan. We did our best, but her condition is very critical. She is in a coma now. একথা শুনে আধার কয়েক পা পিছিয়ে গেল। মতিউর রহমান নিজের মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়লেন। তার আদরের মেয়ে নাকি কোমায়, এটা আদৌ মেনে নেওয়া যায়? মাহিন ওনাকে সামলানোর চেষ্টা করছে। একের পর এক ঝটকা খেয়ে মনে হচ্ছে এবার না সে নিজেই স্ট্রোক করে। এত কষ্ট যে আর সহ্য হচ্ছে না। আধার কিছুক্ষণ চুপ থেকে ন্যানো সেকেন্ডের মধ্যেই তেড়ে এসে দুহাতে ডাক্তারের অ্যাপ্রনে কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন তাই না? ওই ওই পাজি মেয়েটা আপনাকে এসব শিখিয়ে দিয়েছে। ও তো আমাকে জ্বালাতে খুব ভালোবাসে, তাই এমন জঘন্য প্ল্যান করেছে। সাথে আপনাকেও দলে টেনে নিয়েছে, রাইট? হ্যাঁ ডক্টর, চুপ করে আছেন কেন? কথা বলুন, আর আমাকে বলুন এসব মিথ্যে। আমার আলো কখনোই কমায় যেতে পারে না। ও একটু কথা না বলে থাকতে পারে না। সেখানে কমায় যাওয়া অসম্ভব। আমি বিশ্বাস করি না। ডাক্তার আধারের উদ্দেশ্যে শান্ত গলায় বললেন, শান্ত হন মিস্টার খান। I know
আপনার এখন মনের অবস্থাটা কেমন, বাট এসব বললেই কি আপনার ওয়াইফ কোমা থেকে ফিরে আসবে? আর আমি অ্যাজ এ ডক্টর সেখানে কেন আপনাকে মিথ্যে বলবো, তাও এই সিরিয়াস বিষয় নিয়ে? লিসেন মিস্টার খান, আপনার ওয়াইফ কোমায় গেলেও বেঁচে আছে, আর ওনার ঠিকঠাকভাবে চিকিৎসা চললে একদিন না একদিন জ্ঞান ফিরে আসবে। হতে পারে 1 মাস, 8 মাস, 1 বছর বা 5 বছর। তবুও দিন শেষে আপনি আপনার ওয়াইফকে ফিরে পাবেন ইনশাআল্লাহ। এখন শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ওপরওয়ালার প্রতি বিশ্বাস রাখতে হবে। আই হোপ উনি আপনাকে নিরাশ করবেন না। ধৈর্য আর আধার, সে তো ডক্টরের কথাগুলো শোনা মাত্রই জ্ঞান হারিয়ে ফেলেছে। ফ্লোরে পড়ে যেতে নিলে ডাক্তার চমকে উঠে আধারকে ধরে। ওয়ার্ড বয়কে ডেকে স্ট্রেচারে করে পাশের কেবিনে শিফট করা হলো। এই লোকটার আবার কি হলো কে জানে। পুরো 24 ঘন্টা পর আধারে জ্ঞান ফিরে এসেছে। সে বেড থেকে উঠে হাতে স্যালাইন টেনে টুনে খুলে ছুঁড়ে মেরে হনহনিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। এই মেয়েটা কিভাবে পারলো তাকে ছেড়ে কোমায় চলে যেতে? একটুও কি বুক কাঁপলো না? আধা সোজা আইসিইউর রুমে প্রবেশ করলো। বজ্জাত মেয়েটা তাকে যন্ত্রণার মধ্যে ফেলে কি আরামসে ঘুমাচ্ছে। তার বুঝি কষ্ট হচ্ছে না? তুমি তো বড়ই স্বার্থপর মেয়ে, এইভাবে আমাকে একা করে দিয়ে ঘুমায় যেতে লজ্জা করলো না? আরে তোমাকে তো একটু দূরে থাকতে বলেছিলাম, তাই বলে এত দূরে সরে যাবে? আধার কথাগুলো বলে আলোর পাশে বসলো। এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর আলতো করে মেয়েটার ডান হাত ধরে নিজের গালে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, কেন করলে এমনটা মিসেস খান? আমি এখন কার সাথে ঝগড়া দুষ্টুমি রাগারাগি করব? কার চুল জামা কাপড় ধরে টানাটানি করব? কাকে বকাবকি কথা শোনাবো? কে আমাকে রেঁধে খাওয়াবে, যত্ন করবে? রাত হলে এখন খেয়ে আমার ঘুমের সুযোগ নিয়ে বুকের মাঝে এসে শুয়ে থাকবে? এই আমিটাকে হুটহাট করে ছুঁয়ে দেবে? আবার মাইগ্রেনের ব্যথা উঠলে মেসেজ করে দেবে কে? আর আমি কার কোলে মাথা রাখবো? নিজের মাকে হারানোর পর এই তোমার কোলেই মাথা রেখেছি, সাথে তোমার বুকেও। অথচ আজ থেকে তুমি আমি কাছাকাছি থেকেও থাকবো বহু দূরে। এই দূরত্ব মেনে নিতে যে বড্ড কষ্ট হচ্ছে মিস কালো। আলো, আমার আলো। আধার আনমনে হাসলো। উঠে এসে মেয়েটার দিকে ঝুঁকে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, সরি, আমি খুব সরি। আর কখনো তোমাকে হার্ট করবো না। তুমি শুধু এই পচা আমিটার কাছে একবার ফিরে এসো। আমি কথা দিচ্ছি কখনো তোমার মনে কষ্ট দিব না। তবুও তুমি ফিরে এসো। অপর প্রান্ত থেকে কোনো সারা শব্দ এলো না। আধারের এক চোখ থেকে টুপ করে অশ্রু পড়ল মেয়েটার চোখের পাতায়। আধার আলতো হাতে পানি মুছে দিয়ে বন্ধ 2 চোখের পাতায় চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, সমস্যা নেই, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। তবুও দিন শেষে এই তোমাকেই চাই আমার, শুধুই তোমাকে। একটু থেমে পুনরায় আওড়ালো, তোমার সব দুঃখ কষ্ট আমার হোক। আলোকে অন্য প্রাইভেট হাসপাতালে শিফট করা হয়েছে। এখান থেকে মেয়েটার সব চিকিৎসা চলবে। আধার চায়নি আলো তার থেকে দূরে থাক, তাই তো সবাইকে বুঝিয়ে সুঝিয়ে নিজের এলাকায় নিয়ে এসেছে, যাতে তার যাওয়া আসায় কোনো রকম সমস্যা না হয়। আর সে অহেতুক সময়ও নষ্ট করতে চায় না। পারলে খান বাড়িতে নিজের বেডরুমে এনে রাখতো মেয়েটাকে। আধার সব কিছু ঠিকঠাক করে বাড়িতে ফিরে এলো। আজ কটা দিন ধরে বাড়িতে আসেনি, আর না ভার্সিটিতে গিয়েছে। অবশ্য নিজের সমস্যার কথা জানিয়েছে। সোবান খান নাত বইয়ের এমন পরিস্থিতির কথা শুনে তিনিই অসুস্থ হয়ে পড়েন। হাসি খুশি একটা মেয়ের কি থেকে কি হয়ে গেল। বাড়িতে ফিরে আধার সোজা নিজের রুমে চলে যায়। তার কেন জানি নিজের উপরই ভীষণ রাগ হচ্ছে। সে যদি ওই দিন মেয়েটাকে না রেখে আসতো, তাহলে হয়তো এখন এই দিনটা দেখতে হতো না তাকে। নিজের একটা ভুলের জন্য সব শেষ। রুমের ভেতরে পা রাখতে আধারের বুকের ভেতরটা মুচুর দিয়ে ওঠে। চোখের সামনে তাদের কাটানো দৃশ্যগুলো ফুটে উঠল। ওই তো, ওই সোফায় তার কোলে বসে থেকে সেদিন চুমু খেলো মেয়েটা। অথচ সে বিরক্ত হয়েছিল। মেয়েটা যতবার কাছে এসেছে ঠিক ততবারই সে দূরে সরিয়ে দিয়েছে। আর আজ যখন মেয়েটা সত্যি সত্যি তার থেকে বহু দূরে, তখন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আধার লম্বা শ্বাস নিয়ে ভেতরে এসে আলমারি খুলে আলোর একটা ওড়না বের করলো। তারপর ওইটা হাতে নিয়ে বিছানায় বসে নাক মুখ ডুবিয়ে ঘ্রাণ টেনে নিল। মেয়েটা তার কাছ থেকে না থেকেও পুরো অস্তিত্ব রেখে গিয়েছে এই পুরো রুম জুড়ে। হঠাৎই কারোর খিলখিল করে হেসে ওঠার শব্দ শুনে আধার চমকে উঠল। তড়াক করে পাশে তাকিয়ে দেখল আলো সোফায় বসে থেকে হাসছে। হাসতে হাসতেই মেয়েটা বলে উঠল, কি ব্যাপার স্যার, আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? আপনি না আমাকে ওই দিন ছুঁড়ে মেরে বলেছিলেন দূরে থাকতে? এই দেখুন না, আমি আপনার কথা রেখেছি। নিজেকে আপনার থেকে বহু দূরে সরিয়ে নিয়েছি। এখন তো খুশিতে আপনার ডান্স করার কথা, কারণ আপনাকে কেউ বিরক্ত করবে না, জ্বালাবেও না, সাথে চুমুও খাবে না। এই পাগল আমিটার সাথে সংসার করতে হবে না। আর
দায়িত্ব পালন করতে হবে না। অবশেষে আপনি মুক্ত। এখন আলোবিহীন সুখে শান্তিতে থাকুন। বলেই হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল মেয়েটা। আধার ছুটে এসে চিৎকার করে বলল, প্লিজ আলো, আমাকে ছেড়ে যেও না। আমি তুমি বিহীন কিছুতেই থাকতে পারবো না। আমি আর কখনো বলবো না তোমাকে দূরে যেতে। আমার মুক্তি চাই না মিসেস খান, একটুও চাই না, শুধু তোমাকে চাই। কথাগুলো বলতে বলতে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল আধার। তখনই রাত দরজার চৌকাঠে হেলান দিয়ে তাচ্ছিল্যের সুরে পড়ল, আমার থেকে আলোকে কেড়ে নিয়েছো তুমি, আর তোমার থেকে কেড়ে নিয়েছে উপরওয়ালা। ব্যাপারটা দারুণ ব্রো। রাতের কথা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। বয়সে কি এমনিতে আধারে মাথা ঠিক নেই, তার উপর ছেলেটার এমন কথা শুনে নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। চোখের পলকে আধার তেড়ে এসে রাতের নাক বরাবর ঘুষি মেরে দিল। শাটার কালার খামচে ধরে গড়ে উঠল। ওই মেয়েটা কখনোই ধরছিল না। ও আমার বউ, আমার সবকিছু। শুনেছিস তুই? আলো শুধু আধার খানের, আর আমি না। তুই এসেছিস আমাদের মাঝখানে, তাই নিজের লিমিটের মধ্যে থাকার চেষ্টা কর, নয়তো এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। বলে রাতকে দরজার বাইরে ছুঁড়ে মারতেই খেয়াল করলো সোবান খান দাঁড়িয়ে আছেন। আদার কিছু না বলে ভেতরে চলে গেল। আর রাত উঠে দাঁড়িয়ে নাকের রক্ত মুছে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। সোবান খান ধীর পায়ে হেঁটে রুমের ভেতর প্রবেশ করে দেখেন তার নাতি ওড়না জড়িয়ে ধরে নিচে বসে আছে। তিনি এগিয়ে এসে বিছানায় বসে ধীর কণ্ঠে বললেন, এমন করছো কেন দাদু ভাই? তুমি তো মেয়েটাকে ভালোবাসো না, তাহলে? আদার শব্দ করে নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, বাসি তো দাদাজান, খুব ভালোবাসি। আর সেটা বুঝতে অনেক দেরি করে ফেললাম, তাই তো মেয়েটা আমাকে শাস্তি দিচ্ছে। অবশেষে আধার আজ নিজের ভালোবাসার স্বীকারোক্তি করল। সে দাদাজানের কাছে এগিয়ে এসে 2 পা চেপে ধরে বাচ্চাদের মতো আবদার করল, ওই মেয়েটাকে এনে দাও না দাদাজান, তুমি তো আমাকে দিয়েছিলে, কিন্তু আমি সঠিক মূল্য দিতে পারিনি। কিন্তু এখন আমি প্রমিস করছি মেয়েটাকে একটু অবহেলা করব না, ওকে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। তবুও তুমি আমার বউটাকে এনে দাও। ও দাদাজান, তুমি চুপ করে আছো কেন? আমি যখন চাইছি তখন হুট করে এনে দিয়েছো, আর এখন এত করে যাচ্ছি তবুও তুমি নিশ্চুপ। সোবান খানের বুকটা ফেটে যাচ্ছে। কোনো মতে নিজের চোখের পানিকে আটকে রেখে ধরা গলায় বললেন, তুমি নিজের অনুভূতির থেকে পালাতে চেয়েছিলে, কিন্তু আজ দেখ, সেই তুমি নিজের ভালোবাসার কথা স্বীকার করেছো। শুধু তফাৎ, মেয়েটা এখনও তোমার কাছে নেই, অথচ মেয়েটা এতদিন তোমার কাছে ছিল, কিন্তু তুমি তাকে বুঝতে পারোনি। সারাক্ষণ দূর দূর করেছো। কথায় আছে না, কেউ সহজে কিছু পেয়ে গেলে সেটার মূল্য দিতে জানে না, ঠিকই তেমন তুমি। আজ মেয়েটার অস্তিত্বকে হারিয়ে তুমি নিজের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছো। আর যদি এমনটা না হতো, তাহলে তুমি কখনো ভালোবাসা স্বীকার করতে না। কারণ আধার খান মচকাবে তবুও ভাঙবে না, কিন্তু আজ তোমাকে ভাঙতেই হলো, তাও খুব বাজেভাবে। কথাগুলো বলে সোবান খান চলে গেলেন। আধার দীর্ঘশ্বাস ছেড়ে ফ্লোরের মাঝে শুয়ে পড়ল। সে যেটা থেকে এতদিন পালিয়ে বেরিয়েছিল, আজ পরিস্থিতি সেটার মধ্যেই তাকে বন্দি করে দিয়েছে। সে এখন চাইলেও আর এই ভালোবাসা নামক ধ্বংসের মাঝ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবে না, কারণ সে নিজের শেষটা দেখতে চায়। দিন শেষে যদি তাকে ধ্বংসই হতে হয়, তাহলে সে ভালোবেসেই না হয় ধ্বংস হবে, তবুও সে ভালোবাসবে। কেটেছে মাসের পর মাস, পাল্টেছে সব কিছুই, তবুও কাছের মানুষদের ভুলতে পারেনি কেউই। অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে রোহিত মেঘলার মৃত্যু ও আলোর কোমায় চলে যাওয়ার প্রভাব ভালোই পড়েছে 2 পরিবারে। মেঘলার বাবা মায়ের মৃত্যু সইতে না পেরে তিনিও ইন্তেকাল করেছেন বহু আগে। মাহিন কোনো মতে নিজের মাকে নিয়ে অন্য শহরে গিয়ে থাকছে, নয়তো স্বামী মেয়ের স্মৃতিতে তিনিও শেষ হয়ে যাবেন। ওই দিনের অ্যাক্সিডেন্টের পর আধার পুলিশের সাহায্য নিয়ে মাতাল ট্রাক চালককে ধরে জেলে ভরেছে। সাথে 3 জন মানুষের জীবন নষ্ট করার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। এদের মতো কিছু কিছু লোক নেশাগ্রস্ত হয়ে যানবাহন চালিয়ে অন্যকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেয়। এমন মানুষদেরকে তো ওই যানবাহন দিয়েই চাপা দেওয়া উচিত। শুধু শুধু নিজেদের গাফিলতির কারণে অন্যের প্রাণ কেড়ে নেয়। মাহবুব রহমান ও নীলিমা রহমান বুকে পাথর চেপে রেখে নিজেদের ভাগ্যকে মেনে নিয়েছেন। তবে ছেলেকে হারিয়ে ওনারাও ভালো নেই। ছায়া মায়া চেষ্টা করছে স্বাভাবিক জীবনে ফিরে আসার, কিন্তু পারছে না। খারাপ মুহূর্তগুলো বারবার মনে এসে হানা দেয়, ক্ষণস্থান তাজা করে দেয়।
তারা কতদিন যে স্কুল কলেজে যায়নি সেটার হিসাব নেই। এই তো গত 3 মাস আগে থেকে যেতে শুরু করেছে। মতিউর রহমান ও আলেয়া রহমান কোনো মতে নিজেদেরকে শক্ত করে রেখেছেন, নয়তো পরিবারকে সামলাবে কিভাবে? সবাই যদি এভাবে ভেঙে পড়ে তাহলে কি করে চলবে? হাসপাতালে সবাই মিলে সপ্তাহে একবার করে আলোকে দেখতে চায়। সময়ের সাথে সাথে মেয়েটার শরীরের সব ক্ষতস্থান মিশে গেল, কখনো চোখ মেলে তাকায়নি, আর না একটু নড়াচড়া করেছে। কেমন পুতুলের ন্যায় সারাক্ষণ শুয়ে থাকে। মাঝে মধ্যে চোখের কার্নিশ বেয়ে অশ্রুও পড়তে দেখা যায়, বিশেষ করে যখন তার কাছে পচা আধার সার থাকে তখন। মানুষটা দিনের বেলা না থাকতে পারলেও সারা রাত থাকে। এই কয়েক মাসের মধ্যে একবারের জন্য খানবাড়িতে রাত কাটায়নি, সবসময় হাসপাতালে অর্ধাঙ্গিনীর পাশের বেডে থেকেছে। কখনো কখনো মেয়েটাকে দেখতে দেখতে পুরো রাতও পার করে দেয়। খুব ইচ্ছে করলে মেয়েটার বুকে মাথা রেখে চুপটি করে থাকে। আধারের মধ্যে বেশ পরিবর্তন এসেছে। সে আগের থেকেও বেশি গম্ভীর হয়ে গেছে, সাথে ক্ষিপ্তও হয়েছে। কেউ কিছু বললে সে ছাত করে ওঠে। দাদা যেন শ্বশুরবাড়ির লোক ব্যতীত কারোর সাথেই ঠিকমতো কথা বলে না। এমনকি ভার্সিটিতেও সে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। কেউ পড়ায় অমনোযোগী হলে বা পরীক্ষার সময় ও কিছুকে মেরে দেখার চেষ্টা করলে সোজা ফেল করে দেয়, সাথে কঠিন কঠিন বাক্য তো রয়েছেই। আগের থেকেও বেশি এখন সকল স্টুডেন্ট স্যারকে ভীষণ ভয় পায়। আলোর বন্ধু মহলদের কিছু জানানো হয়নি। তারা খোঁজ নিলে বলা হয়েছে আলো তার স্বামীর কাছে গিয়েছে কয়েক মাসের জন্য। শুধু শুধু ছেলে মেয়েদের কষ্ট দিয়ে লাভ নেই, এতে পড়ালেখার ক্ষতি হবে। আজকাল ভার্সিটিতেও থাকতে ইচ্ছে করে না আধারের, কারণ যেখানেই তাকায় সেখানেই মেয়েটার স্মৃতি মনে পড়ে। এই যে প্রতিদিন ক্লাসে প্রবেশ করা মাত্রই সে লাস্ট বেঞ্চের দিকে তাকায়। মেয়েটা ওখানে বসে থেকে বান্ধবীদের সাথে ফাঁসুর ফুসুর করত আর তার বকা শুনত। বাগানে গেলে মনে হয় মেয়েটা তার চোখের সামনে ফুল চুরি করার চেষ্টা করছে। ক্যাম্পাসের দিকে তাকালে শুনতে পায় মেয়েটা গিটার নিয়ে গান গাইছে। সে কতবার যে আড়াল থেকে মেয়েটার মিষ্টি কণ্ঠের গান শুনেছে তার কোনো হিসাব নেই। কফি খেতে খেতে 5 তলা থেকে আর মেয়েটাকে খিলখিল করে হাসতে দেখা যায় না। এই পুরো ভার্সিটিতে মেয়েটার কত শত স্মৃতি রয়েছে, অথচ আর সেই উড়ন্ত পাখিটিই নেই। আধার দীর্ঘশ্বাস ছেড়ে চোখে চশমা পরে করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। হঠাৎই কিছু একটা দেখে পা জোড়া স্লথ হয়ে গেল। একটা মেয়ে চুলের বেনুনি চেপে ধরে আছে এক ছেলে। মেয়েটা নিজের বেনুনি ধরে টানাটানি করছে আর ছেলেটাকে বকছে। এই দৃশ্যটা দেখে আধার আনমনে হাসলো। সেও তো তার বউয়ের মাথার চুল ধরে টানাটানি করত। মেয়েটাকে বিরক্ত করতে তার আলাদাই মজা লাগতো। আর এখন সে প্রতিটা মুহূর্তে সব কিছু মিস করে, হয়তো একটু বেশি। ভার্সিটির শেষে সন্ধ্যার দিকে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাসপাতালে যায় আধার। সোবান খানও মাঝে মধ্যে তার নাতবউকে দেখতে আসেন এবং গল্প করেছেন। ওনার সাথে কয়েকবার তাহমিনা খানও এসেছিলেন। তিনি বাড়িতে আসলেই আগে হাসপাতালে আসে, তারপর ভাবির সাথে একা একা বকবক করে সময় কাটায়। রাত কয়েকবার এসেছিল, তবে বড় ভাইয়ের অবর্তমানে। এই খবরটা একদিন কানে যাওয়ার পর আধার নার্সের সাথে রাগারাগি করেছিল, কারণ সে সাফ সাফ জানিয়ে দিয়েছিল আলোর কেবিনে সে ব্যতীত অন্য পুরুষ যেন না প্রবেশ করে। এমনকি সে লেডি ডক্টরের অধীনে মেয়েটাকে রেখেছে। ভিআইপি ডাবল বেডের কেবিন সহ 2 নার্সকে নিয়েছে, যেন তারা সারাদিন মেয়েটার পাশে থেকে দেখাশোনা করে। এর জন্য প্রতি মাসে মোটা অঙ্কের টাকাও দেয়, অথচ তার কথায় খেলাপ করেছে। নার্সরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। পরবর্তীতে আর এমন হবে না বলে জানায়। আধার তখন শেষবারের মতো একটা সুযোগ দেয়। তারপর থেকে শুধু আলোর বাবা, চাচা ও দাদাজান ব্যতীত কোনো পুরুষকেই ঢুকতে দেয়নি। আধার কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। 2 নার্স তাকে চুপচাপ বেরিয়ে গেল। আধার এগিয়ে এসে বেডের পাশে টি টেবিলের উপর রাখা ফুলদানি থেকে আগের ফুল বের করে তাজা গোলাপগুলো রেখে দেয়। তারপর অর্ধাঙ্গিনীর কাছে বসে ঝুঁকে এসে পুরো চেহারায় ঠোঁট শুয়ে দিয়ে দিল এবং শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে শব্দ করে চুমু খেয়ে বলল, আমাকে মিস করছিলে? আমি তোমাকে বড্ড মিস করছিলাম। মেয়েটার কোনো সারা শব্দ নেই। সে তো নিথর হয়ে শুয়ে আছে বেডে। পরনের হাসপাতালের পোশাক, কোমর পর্যন্ত পাতলা চাদরটা টেনে দেওয়া, এক হাতে স্যালাইন চলছে। পুরো নিস্তব্ধ রুমের মধ্যে শুধু হার্টবিট মাপার মেশিন থেকে বিপ বিপ শব্দ ভেসে বেড়াচ্ছে। আধার মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, আর কত মাস এভাবে শুয়ে থাকবে? 5টা মাস কি বেশি নয়? এবার তো উঠে পড়ো মিস কালো। আমাকে অনেক শাস্তি দিয়েছ, আর দিও না। আমি যে আর সইতে পারছি না। আমাদের এই অনাকাঙ্ক্ষিত দূরত্ব আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। আমি তোমাকে চাই, খুব করে তোমাকে চাই। আধার কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে বুকের উপর মাথা রাখল। তারপর আলতো হাতে জড়িয়ে ধরে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ দুটো বুজে অস্ফুট স্বরে বিড়বিড় করে পড়ল,
আপনার স্বামী আপনাকে ছাড়া ভালো নেই মিসেস খান, একটুও ভালো নেই। এই পচা আমিটার জন্য হলেও ফিরে আসুন, নয়তো দেখা যাবে আপনার বিরহে আমি দম আটকে মরে যাব। তখন আপনি আবার বলবেন নিজের বউকে ছেড়ে পালিয়ে গেছি, অথচ এই আপনিটাই আমাকে ছেড়ে এখানে দিব্যি ঘুমিয়ে আছেন। এতে যে আমার কষ্ট হয়, বড্ড কষ্ট হয় মিসেস খান। আপনার কি কষ্ট হচ্ছে না? একটু থেমে পুনরায় আওড়ালো। জান, তুমি কি আমাকে অনুভব করতে পারছো নাকি ভুলে গেছো? আধার কিছুক্ষণ চুপ থেকে আবারও ডেকে উঠল। জান, আমার ডাকে সাড়া দেবে না? প্রত্যুত্তরে কিছু শুনতে পেল না আধার, শুধু বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। একই সাথে আলোর বন্ধ চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল। আজ শুক্রবার হওয়ায় আধার বাড়িতে এলো। সে প্রতি সপ্তাহে একবার করে আসে দাদাজানের জন্য, আবার বিকেলে নয়তো সন্ধ্যায় ফিরে যায় হাসপাতালে। আলোর টোনাটুনি ছায়াকে দেখেছে, কারণ এখানে তাদের খেয়াল রাখার মানুষ নেই। শেফালি চাচি রান্নাঘরে নিয়ে ব্যস্ত থাকে, আবার তিনি রাতে চলে যান। একবার তো খবর পেয়েছিল তাহমিনা খান বাচ্চাদের মেরেছে, ওনার রুমে ঢুকে নাকি বিরক্ত করছিল। এটা শোনা মাত্রই দুজনকেই রহমান বাড়িতে রেখে এসেছে, কারণ সে চায় না তার প্রিয় মানুষটির শখের জিনিসের কিছু হোক, আর তার বিশ্বাস আছে ছায়া কখনোই তার আপুর শখের জিনিসকে অবহেলা করবে না। তার আর মায়ের কাছেও দুটো খরগোশের ছানা রয়েছে, ওদের সাথেই থাকছে আর সময়ের সাথে সাথে বড় হচ্ছে। আধার ড্রয়িং রুমে প্রবেশ করে দেখল সোফায় তাহমিনা খান, সোভান খান ও একজন ঘটক বসে আছে। আধার বেশি মাথা ঘামালো না। হতে পারে তাহমিনা ওনার ছেলের জন্য মেয়ে দেখছে, নয়তো মেয়ের জন্য পাত্র দেখছে। সে এখন আর খুব বেশি এই পরিবারের মধ্যে নাক গলায় না, নিজেকে বড্ড দূরে সরিয়ে নিয়েছে। কারণ আজকাল তার সবকিছু অসহ্য লাগে, ইচ্ছে করে সারাক্ষণ ওই মেয়েটার কাছে গিয়ে বসে থাকতে। দিন শেষে ওইটাই তার শান্তির জায়গা। দাদু ভাই, নাতবু কেমন আছে? দাদাজনের কথায় আধার মাথার এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বিড়বিড় করে বলল। আমাকে ছেড়ে তোমার দাঁতবউ ভালোই আছে। সোবান খান দীর্ঘশ্বাস ছাড়লেন। বড় নাতির মলিন মুখটা দেখলে তার খুব কষ্ট হয়। ছেলেটা কি খায় না খায় কিচ্ছুটি জানে না। সপ্তাহে একবার করে এখানে এলে কোনো মতে একটু খাবার নিজ হাতে জোর করে খাইয়ে দেয়। এই কয়েক মাসে আধার অনেকটাই শুকিয়েছে। কত রাত যে নির্ঘুম কাটিয়েছে সেটারও হিসাব নেই। হৃদয়টা ক্ষতবিক্ষত হলেও বাহিরে একই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে, অথচ ছেলেটা আগের থেকেও বেশি ছন্ন ছাড়া হয়ে গেছে। আধার শার্টের দুটো বোতাম খুলে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় পেছন থেকে তাহমিনা খান ডেকে উঠলেন। তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আধার পেছনে না তাকিয়েই বলল, বলুন। আর কতদিন এইভাবে থাকবে? নিজের ভবিষ্যতের কথা একবার চিন্তা করেছো? আমি এইভাবেই ঠিক আছি। তুমি ঠিক থাকলেও এই সংসার ঠিক নেই। এই বাড়িতে বৌমাদের প্রয়োজন। আপনার ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে আসুন, এতে বাধা দিয়েছে কে? রাত সবে নিজের ক্যারিয়ারের দিকে মন দিয়েছে, আর ও এখন বিয়ে করতে চায় না, তাই তোমার জন্য মেয়ে দেখছি। আধার ঘাড় ঘুরিয়ে তাকে কপাল কুঁচকে বলল, আমার জন্য মেয়ে দেখছেন মানে? আপনি কি ভুলে গিয়েছেন আমি একজন বিবাহিত পুরুষ? ওই জীবন্ত লাশের জন্য আর কত অপেক্ষা করবে? যদি কখনো ফিরে না আসে তখন? আধারের চল শক্ত হলো। সে গিয়ে এসে কাচের টি টেবিল তুলে ফ্লোরের মাঝে এক আছাড় মারল। সঙ্গে সঙ্গে কাজগুলো ভেঙে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তাহমিনা খান ও ঘটক সাহেব চমকে উঠে দাঁড়ালেও সোভান খান চুপচাপ বসে থাকলো, কারণ তিনি আগে থেকেই জানতেন এমন কিছু হবে। আমার বউ শুধু কোমায় আছে, ও মরে যায়নি। আর এতই যদি বিয়ের শখ, তাহলে আপনি বিয়ে করুন না। আপনার সোকল স্বামী তো কবেই মারা গেছে। আধার দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠল। তাহমিনা খান চিল্লে উঠে বললেন, তুমি কি বলছো? একবার ভেবে বলছো? আমি কেন বিয়ে করব? আমি তোমার বাবাকে ভালোবাসি, ওনাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেও পারি না। তাহলে আমাকে কোন মুখে বিয়ে করতে বলছেন? একটু বিবেকে বাধ্য না? আপনি যেমন আপনার স্বামীকে ভালোবাসেন, তেমন আমিও আমার বউকে ভালোবাসি। তার জন্য শুধু এই কটা মাস কেন, বছরের পর বছরও আমি অপেক্ষা করতে প্রস্তুত। এই অপেক্ষা করতে করতে যদি বুড়োও হতে হয়, তাহলে আই ডোন্ট কেয়ার। নেক্সট টাইম আমাকে কিছু বলার আগে 10 বার ভেবে নেবে। কথাগুলো বলে আধার হনহনিয়ে দোতলায় উঠে গেল। কিছু একটা ভেবে হঠাৎই থেমে গিয়ে নিচে তাকিয়ে ঘটকের উদ্দেশ্য বলল, এই যে ঘটক মশাই, আপনি এখান থেকে যাবেন নাকি ডাইনিং টেবিল আপনার মাথায় ভাঙবো? এহেন কথাগুলো ঘটক সাহেব শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে ছবিগুলো নিজের পোটলার মধ্যে ঢুকিয়ে চলে গেল। আপনি দেখলেন বাবা, আপনার বড় নাতি দিন দিন কতটা বেয়াদব হচ্ছে।
সোভান খান শান্ত গলায় বললেন, আমি তোমাকে আগেই মানা করেছিলাম এমনটা না করতে। ছেলেটা সারাক্ষণ সাপের মতো ফোঁসফোঁস করে, একটু ভালো কথা বললেও ছ্যাত করে ওঠে। আর রাগের কথা তো নাই বললাম, ও আজকাল আমার সাথেও ঠিকমতো কথা বলে না। আমার নাতিটা এখন ভালো নেই ছোট বৌমা। ও যে পরিস্থিতিতে রয়েছে সেখানে এমন অদ্ভুত ব্যবহার করা কি অস্বাভাবিক কিছু? ও আগে থেকেই অদ্ভুত ছিল, শুধু ধৈর্য ধরে থাকতো, কিন্তু এখন তার ধৈর্য নেই বললেই চলে। তাই এমন বদমেজাজি হয়ে গেছে। তুমি সব কিছু জেনে শুনে যদি ক্ষিপ্ত সাপের লেজ ধরে টানাটানি করো তাহলে তো ছবল খেতেই হবে। তাই বলছি, এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও, নয়তো ভবিষ্যতে অনেক পস্তাবে। কথাগুলো বলে সোভান খান সেখান থেকে চলে যান। আর তাহমিনা খান রাগে ফুঁসতে থাকলেন। আধার লম্বা শাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থেকে সিগারেট ফুঁকছে। এটা 4.5 মাস ধরে খাওয়া শুরু করেছে, তবে খুব একটা বেশি খায় না। যখন মন খারাপ বা অতিরিক্ত কষ্ট অনুভব করে তখন খায়, কিন্তু আজকে কেন জানি সিগারেট টানতেও ভালো লাগছে না। সে নাকমুখ দিয়ে ধোঁয়া বের করে আগুন নিভিয়ে নিচে ছুঁড়ে মারল। তারপর খোলা নীল আকাশের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আজহার খান যখন একবার কাউকে ভালোবেসে ফেলেছে তখন শেষ নিঃশ্বাস অবধি তাকে ভালোবেসে যাবে। তুমি চাইলেও আমি তাকে ছাড়বো না, বরং আমিও দেখি তুমি আর কতদিন আমার ভালোবাসার পরীক্ষা নাও।